আজকে তো ভাই কি করবেন, কি শান্তি কি নির্ভর নিয়ে তোমরা খেলা দেখছো। আমরা কি জ্যোতিকে বল দিব না আজকে? বল please। জ্যোতি তো স্পেনের জার্সি পরে আসছে আর কি, স্পেনের কালার পরে আসছে, এই জন্য জ্যোতি একটু নির্ভর হয়ে গেছে, কারণ ও হচ্ছে ফাইনালে চলে গেছে। ইয়েস জ্যোতি তো আছে হচ্ছে ইনফান্তিনোর ভূমিকা রোল প্লে করতেছে জ্যোতি। হ্যাঁ আপনারা বলেন ইনফান্তিনো আর্জেন্টিনাকে ইয়ে করছে। আচ্ছা তাইলে আজকে তো আর্জেন্টিনার সমর্থক আপনাকে তাহলে বলছে ইনফান্তিনো কি স্পেনকে না সাপোর্ট না দিচ্ছে? ওইটা গুপ্ত না না সমর্থক আর কি, স্পেনকে কোনোভাবেই সাপোর্ট দেয়নি ভাই। মানে আপনি কালকে ওই গুপ্ত সমর্থন দেয় আর কি, দিয়ে ভিতরের মনের মধ্যে থাকে আলাদা জিনিস আর বাইরে দেখে আলাদা সেটা আগে বলেন। জি কোন জিনিস থাকে আলাদা? না আপনি মনে প্রাণে আর্জেন্টিনার সমর্থক, কিন্তু এইখানে নিরপেক্ষতার ভান ধরে আপনি এটা বিষয়টা কি দেখছেন এখনো? না না আপনার রিঅ্যাকশন আমার মত নিরপেক্ষ না রেজা ভাই যখন একটু ব্যাক ফুটে যায় তখন কিন্তু আপনার আওয়াজ শোনা যায়। আমি চুপ করে থাকি, তোমরা যুদ্ধ করো। রেজা ভাই যখন আমি একটু দেখি। ব্যাক ফুটে চলে যায় তখন কিন্তু আমরা তার ভূমিকাটা দেখতে পাই। আমি এটা কিন্তু প্রমাণিত মানে জ্যোতি। ফিফা সভাপতি পুরাই। একবার চিন্তা করেন আর্জেন্টিনার ক্ষমতাটা দেখছেন আপনি? কি যে ক্ষমতা, একদম 19 নম্বর দল পর্যন্ত খেলে তারা সেমিফাইনালে চলে গেল। ভাই বলটা একটু দেন দেখাই, হেডের বদলে আমনে, ঠিক আছে আমনে বলো তারপরে কি এটা কিসের ইতিহাস? আচ্ছা এটা ওই যে 1986 সালের একটা ম্যাচ এই ইংল্যান্ডের সাথে কোয়ার্টার ফাইনালে খেলা শেষ হয়েছে। এবার আমি বলবো। জি আচ্ছা প্রথম কথা হচ্ছে যে রাসেল যেটা শুরু করছিল যে 19 নাম্বার দলের সাথে খেলা সেমিফাইনালে চলে গেছে। হ্যাঁ আপনারা তো মনে পড়ে তোমাদের 2002 সালের কথা, ব্রাজিল যেই সেমিফাইনাল খেলছিল বা কাপ নিছিল না সেমিফাইনাল মানে না 2002 সালে তো কাপ নিছিল তাই না? হ্যাঁ 2002 সেমিফাইনাল পর্যন্ত ব্রাজিল কোন র্যাঙ্কিং এ কোন দলগুলোর সাথে এবং তাদের র্যাঙ্কিং সর্বোচ্চ কত পর্যায়ে ছিল সেটা কি তোমার মনে আছে? ঠিক আছে, আমার কি মনে আছে কিনা আমাকে বলো। আমি Yes or no? মনে আছে? না ঠিক আছে, আপনি যে তথ্য দিচ্ছেন ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা যে ব্রাজিলের ইতিহাস নিয়ে কথা বলো, আজকে অন্যের কথা নিয়ে বলতেছো 2026 এসে, এইটা তোমরা আরো 24 বছর আগে ঘটায় ফেলছো। আমার শেষ করতে দাও ভাই, আমি শুনবো তোমাকে। তুমি তো এতক্ষণ বলছো নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে তুমি যেটাকে বলছো যে হ্যান্ড অফ গড, যেটা 1986 সালে ম্যারাডোনা করেছিল। সেই সময় তো ভিএআর ছিল না। না ভিআর ছিল না। ভিআর থাকলে এটা হইতো গোল না, ভিআর থাকলে হয়তো কি হইতো না, আমাকে এটা বলো ভাইয়া। জাস্ট হয়তো কি রিপোর্ট আপনাকে দেখাইছি, আমরা ওই হয়তো কি হইতো না, হয়তো আলজেরিয়ার বিপক্ষে হয়তো না। আচ্ছা তুমি তো জানো যে ওই একই সময় ভাই রেজা ভাই আমি একটা কাউন্টার দিই হ্যাঁ যে পেলে খেলছেন, যে বলটা যে গোলকিপারের হাতে ছিল এবং সেটা নিয়ে গোল দিয়ে দিছে। সেই গোলগুলো যে হইছে এবং সেই সময় এই গোলগুলো কেন হইছে? নিয়ম ছিল ওইটা, নিয়মের মধ্যে ওইটা তখন ওইটা গোল দেওয়ার নিয়ম অনুযায়ী ওইটা ফাউল ছিল না, বাট অফসাইড ছিল না, ফাউল ছিল না, কিছুই ছিল না, তাই না? সো খেলাটাকে একটা পরিমার্জিত অবস্থায় আনতে একটা এই যে প্রায় 100 বছর হয়েছে, এই একটা তো প্রতি বছর আসলে শার্পনেসটা বাড়ে, তাই না? তো ওইটা ওই সময়ের খেলার একটা পার্ট ছিল নাম্বার 1। এবং ওই সময় ওই খেলায় বলা হয় যে শতবর্ষী গোলটাও কিন্তু ওই খেলায় হয়েছিল। শতাব্দীর সেরা গোল, শতাব্দীর সেরা গোল। হ্যাঁ এটা আমরা মানি, এটা নিয়ে তো তোমরা বলো না। না এটা আমরা মানি, এটা আমরা মানি। ওই ম্যাচে তো ওইটাও ঘটছে, কই এটা তো বললা না? না এইটার চেয়ে তো ওইটা বিতর্কিত। তার মানে কি তুমি নেগেটিভিটি ছড়াইতে পছন্দ করো? না নেগেটিভিটি ছড়াইতে ভাই পছন্দ করব, গোলের ব্যবধান কিন্তু বেশি ছিল না, 2-1 ছিল। মানে এখন ইংল্যান্ডকে ফেরার হ্যান্ড অফ গড যেটা আপনারা বলছেন, বিতর্কিত সিদ্ধান্তই একটা দলকে মানে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার জন্য যথেষ্ট। আর্জেন্টিনা তো ব্যাক টু ব্যাক দিয়েছে গোল, যেটা কি হ্যাঁ ব্যাক টু ব্যাক দিয়েছে, বাট ফার্স্টের গোলটা যদি না হতো, আর্জেন্টিনার সেকেন্ড যেটা শতাব্দীর সেরা গোল, ওইটার গোলটা কি আগে হয়েছে না? জি শতাব্দীর সেরা গোলটা মনে হয় না হয়েছে, ওটা 4 মিনিট পরে হয়েছে, এন্ড অফ গোলের 4 মিনিট পরে হচ্ছে ব্যাক টু ব্যাক গোল হয়েছে। তো এখন ওই যদি শতাব্দীর সেরা গোলে থাকতো, ইংল্যান্ড যে 81 মিনিটে আরেকটা গোল দিয়ে সমতায় ফিরতো, তখন কি ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো? হতেই পারতো। মানে এই গত 2022 তো দেখছি যে 2-0 তে পিছিয়ে থেকেও তো ফ্রান্স কামব্যাক করছে, যদি সেই সক্ষমতা থাকে। না আমরা তো ওই যে আপনাদের গত ম্যাচে আমরা দেখতে পেলাম মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনাও তো আসলে 2-0 থেকে 3-2 জিতছে। 3-2 জিতছে, সেটার পেছনে এই বিতর্কিত সিদ্ধান্ত, বিতর্কিত সিদ্ধান্ত শুধুমাত্র আর্জেন্টিনার কাছে থাকে। গতকালকের ম্যাচ দেখছো নিশ্চয়ই, সেমিফাইনালে সেখানে কি হয়েছে ভাই? কোনটা আপনি ধরবেন? মানে কোনটা, মানে কোন রেফারি সব ঠিকঠাক ছিল? সব ঠিকঠাক ছিল না, সব ঠিকঠাক ছিল আমার মতে না, কিছু জিনিসের ডিসিশন ঝামেলা ছিল। লাইক আপনি যেটা হচ্ছে আমার মনে হয়, যেটা ব্যক্তিগতভাবে আমি যেটুক মানে খেলা এতদিন পর্যন্ত দেখে বুঝেছি, যে প্রথম যে পেনাল্টিটা পাইলো
স্পেন, সেই ক্ষেত্রে যদি এইটা যদি ম্যাচে মানে আপনার ভিএআর আসার আগে হয়তো অনফিল্ড রেফারি এই ডিসিশনটা নিতেন না, এটা পেনাল্টি দিতেন না, কারণ ওই সময় বলটা কিন্তু বলের কিন্তু উদ্দেশ্যে কালকে কি ভিআর এর সহযোগিতা নিয়েছে? না, নেয় নাই। না, কালকে ভিআর এর সহযোগিতা ভিআর এর সহযোগিতায় অফসাইড হয়েছে একটা, আপনার হচ্ছে যে এর গোলটা একটা না, দুটো অফসাইড, ইয়ামালের গোলটা ছিল, আবার ফ্রান্সে এমবাপ্পেকে এটাকে গিয়েছিল, সেটাও অফসাইড, কিন্তু গোল হয় নাই, এটাকে গিয়েছিল, অফসাইড ছিল। ইয়ামালেরটা অফসাইড ছিল, গোলটা হয় নাই, ইয়ামাল গোল দিয়েছিল, মানে সেটা বাদ দিলাম। আমি বলছি যে গতকালকে যে ভিএআর এর ব্যবস্থা যায় নাই এবং যেই পেনাল্টিটা দিল, এটা রেফারি কি না দিয়ে পারতো কিনা? এটা হচ্ছে অনফিল্ড ডিসিশন, পারতো না, এটা না, ডেঞ্জারাস শট ছিল, এটা ডেঞ্জারাস কেয়ারলেস, কেয়ারলেস না। আমার কথা শোনো, তুমি এইটা হচ্ছে যেইভাবে মোটিভ দেখে, যে ওই প্লেয়ারের কোনোভাবেই মোটিভ ছিল না ইয়ামালকে অ্যাটাক করার, এটা পুরোপুরি ইয়ামাল হচ্ছে যে ইয়ামালকে বলা হয় যে ইয়ামাল হচ্ছে এই স্পেন টিমের সবচাইতে গতির প্লেয়ার। হ্যাঁ, ইয়ামালকে বলে যে এবং ওদের যে ডিফেন্ডার ছিল, নামটা যেন কি আমি ভুলে গেছিলাম, যার ফ্রান্সের, যে ও তো সারা মাঠেই খেলেছে মূলত। ও যখন ডিফেন্সটা করছিল, বলটা যখন উপরে, ও কিন্তু তখন বলটাকে শট নিচ্ছিল এবং ওর ধারণাতেই ছিল না যে ইয়ামাল এত দ্রুত গতিতে ওর সামনে চলে আসছে। আমি ওটাই বলতেছিলাম, এটা কিন্তু আমরা সবাই বুঝতেছিলাম যে এটা অনফিল্ড রেফারি যদি ভিআর এর ভয়, আসলে ভিআরটা রেফারিকে প্রেসারাইজড করে, যে কারণে অনেক সময় ডিসিশন নিতে রেফারিরা এখন অনেক ইজি ডিসিশন যেগুলো অ্যাভয়েড করা সম্ভব সেটাও অ্যাভয়েড করে না। এইটা গেল কালকে অলিসেকে যে একটা ফাউল করা হয়েছে স্পেনের পক্ষ থেকে, তুমি নিশ্চয়ই সেটা দেখছো, সেটা তো রেড কার্ড পায়। হ্যাঁ, রেড কার্ড পাওয়ার মতো ছিল। ওই একই ফাউল হচ্ছে আর্জেন্টিনা করেছিল, যেখানে জর্ডানের এগেইনস্টে ওইটা তখন দেয় না, তখন তোমরা কথা বলছো, এটা নিয়ে তো কথা বললা না। এটা নিয়ে তো তখন এটা তো শুরু করতে দিবেন, এটা আসলে আমি অবশ্যই বলতাম। ও আচ্ছা, এখন আমি সেটা তোমাকে ট্রিগার করে দিলাম যে এটা নিয়ে তোমাদের কোনো কথা নাই। একই ধরনের ফাউল বালোগান করছিল যুক্তরাষ্ট্রের, সে কিন্তু কাট খাইছে, একই ফাউল আবার মেসিও করলো, সে কিছুই পেল না। এবারের রেফারিং বা ফিফার যে অথরিটি, সেটাকে কত বড় যে প্রশ্নবিদ্ধ করছে, এটা আপনারা সবাই, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা আলোচনা বিষয়। এটার ভুক্তভোগী তো সবাই, তাহলে সবাই, হ্যাঁ সবাই। তাহলে সেটা স্বীকার করো, তুমি সেখানে কেন আর্জেন্টিনাকে বেনিফিটেড করছো? এটা হচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র স্বাগতিক জন্য তারা পাইছে, বাট ফিফার কাছে তো যুক্তরাষ্ট্রের চেয়ে বড় দল হচ্ছে আর্জেন্টিনা। হ্যাঁ, তোমরা সেটা যেটা বিজনেস আর্জেন্টিনা, ভাই তোমরা সব লজিক মানবা, কিন্তু পাহাড়টা তোমার, তার কাছে আমারই হয়, পাহাড়টা মাথা দিয়ে ফেলতে হবে। মানে তোমাদের এই লজিকের না আসলেই কোনো ধরনের কোনো মিনিংস নাই। সো আমরা যেখানে মিনিংস পাই সেখানেই আসলে আমাদের অনুষ্ঠান শুরু হয়, তাই না? যদি একদম সেখান থেকে আসলে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যায়, কিন্তু অনুষ্ঠান শুরুর আগে ঝগড়া শুরু হয়ে যায়। কেনই বা হবে না? অ্যাকচুয়ালি এটা তো আসলে ঝগড়া একটা শো। ওয়েলকাম করছি আমাদের বিশ্বকাপকে ঘিরে স্পেশাল ঝগড়া একটা শো, আর্জেন্টিনা নাকি ব্রাজিল। আমি আপনাদের সাথে আছি জিয়ানি স্বীকার করে ফেলছে, দেখছেন ভাই? তাহলে আমার নামটা শেষমেশ স্বীকার করলেন। আমাদের অভিযোগ কিন্তু প্রমাণিত। আমি আহমেদ রেজা, আমি আর্জেন্টাইন সাপোর্টার। আমি নয়ন, ব্রাজিল সমর্থক। আমি রাসেল, ব্রাজিল সমর্থক। একদমই তাই। এবং আমাদের এই আয়োজনের নাম হচ্ছে আর্জেন্টিনা নাকি ব্রাজিল, শুধুমাত্র আপনাদের জন্য দর্শক এই আয়োজনটা, কারণ আমরা জানি, আমরা বিশ্বাস করি এই আয়োজনের পুরো ইমোশনটা হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে ঘিরে, কারণ বাংলাদেশের মানুষের ইমোশন এই দুইটা দলের প্রতি, সে দুইটা দল থাকুক কিংবা না থাকুক, সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনও আর্জেন্টিনা নাকি ব্রাজিল একই নামে আমাদের এই আয়োজনটি কন্টিনিউ করছি, শুধুমাত্র আপনাদের ইমোশনকে প্রায়োরিটি দিয়ে। সো যেখানে ইমোশনকে প্রায়োরিটি দিচ্ছি, সেই ইমোশনের একটি অন্যতম জায়গা হচ্ছে আর্জেন্টিনা, এবং আজকে হচ্ছে দর্শক আর্জেন্টিনার ম্যাচ, যেটিকে নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে সাধারণত বাংলাদেশের যে সমর্থক গোষ্ঠী রয়েছে সেই সমর্থক গোষ্ঠীর, এবং তাদেরকে উদ্দেশ্য করে লিওনেল স্কলানি বলেছেন ধন্যবাদ বাংলাদেশ, যা তারা যেভাবে জার্সি পরে এত দূর মাইল, মানে হাজার হাজার মাইল দূরেও বা আর্জেন্টিনার জার্সি পরে যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ। এবং কাল আসলে যে সংবাদ সম্মেলন হয়েছিল যে ম্যাচের আগে, সেই সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন, সেটি আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে। তবে আমাদের আর্জেন্টাইন সাপোর্টারদের এখনও অনেক টেনশন, গতকালকে অনেক নির্ভর হয়ে অনেক খেলা দেখেছি, যে টেনশনের কারণটা আপনারা জানেন। আজ বাংলাদেশ সময় রাত 1টায়
ইংল্যান্ড এবং আর্জেন্টিনার যে ম্যাচটি সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই ম্যাচটি মূলত আটলান্টায় অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সময় রাত 1টায়। সেই ম্যাচের প্রেডিকশনটা কি হতে পারে, কারা জিততে পারে সেটা আমরা লটারির মাধ্যমে করে ফেলতে চাই। এত তাড়াতাড়ি লটারি করে ফেলবেন ভাই? খেলা হবে, খেলার জন্যই তো আমরা এসেছি। আপনারা যেমন প্রতিশোধ নিতে চান, আপনাদের একটা ওই ফকল্যান্ড যে যুদ্ধ, দ্বীপপুঞ্জের যুদ্ধ ছিল, হ্যাঁ, আপনাদের আবেগ সবকিছু জড়িত এই খেলাটার সাথে, সবকিছুর সাথে অনেক কিছু জড়িত। এবং তুমি মনে হয় জানবা যে 2014, 18, 22, 24 সেমিফাইনাল খেলেছেন। সো 4টা বিশ্বকাপের মধ্যে 3টা সেমিফাইনাল আমাদের। এবং আরেকটা তথ্য তোমাকে জানিয়ে রাখি যে আর্জেন্টিনা এখন পর্যন্ত যে কয়টা সেমিফাইনাল খেলেছে সবগুলোতেই ফাইনালে গিয়েছে। এবং আরো একটি দল যারা সেমিফাইনাল প্রতি বছর খেলেছে, মানে দুইবার সেই রীতি কিন্তু আজকে ভাঙতেও পারে ভাই। স্পেন তারা সেই রীতি সেমিফাইনালে ফেলতে পারে, সেই ইতিহাস ফাইনালে ভাঙতেও উঠেছে, পারে। মানে অর্থাৎ তাদের যে ব্যাক টু এর আগে ইতিহাস ছিল সেটিও তারা রক্ষা করেছে। আপনাদের জন্য তো ব্যাপারটা মজার হবে, কারণ হচ্ছে মেসি এক সময় বার্সেলোনায় খেলতো, স্পেনকে আর্জেন্টাইন সমর্থকরা নিজেদের দল মনে করে। তো এখন ওরা বলবে যে ভাই ভাই যে নাই নিল, এখানে কোনো এক্সাইটমেন্ট একদমই তাই। এটা আমাদের দর্শকরা অনেকটাই মানে ইভেন এইটা তো অস্বীকার করার কোনোভাবেই সুযোগ নেই। দর্শক আজকে যেই মেসিকে আসলে পুরো আর্জেন্টাইন সমর্থকরা পাচ্ছে, এই আর্জেন্টাইন সমর্থকদের জন্য এই মেসিকে কিন্তু তৈরি করেছিল স্পেন বা বার্সেলোনা। ফলে সেই ক্রেডিট, সেই যে কৃতজ্ঞতা প্রকাশের জায়গা, সেটি তো আসলে কখনোই আর্জেন্টিন সমর্থকরা ভুলে না এবং সেটা আমরা কৃতজ্ঞতা ভরে স্পেনকে সেটা সমর্থন দিই বা স্মরণও করি, অ্যাটলিস্ট মেসিকে উপহার দেওয়ার জন্য আর্জেন্টিনাকে। সো সেই আর্জেন্টিনার মেসির খেলা রাত 1টায়, কি প্রেডিকশন হতে পারে রাসেল? না ব্রাজিল সমর্থক আজকে ইনফান্তিনো যে কোনো একটা একদম দেখা যাক কি হয়। এটা কি হইলো? আরে না, উঠতে পারে ভাই কমেন্ট। এইটা তো মানে না, এর আগের দিন আমার কাছে হচ্ছে, এর আগের দিন আমার কাছে কিন্তু মিলে যায়। কি উঠেছিল ওই যে হ্যাঁ, আমারটা কিন্তু মিলে যায়। সুইজারল্যান্ড ভুল হইছে। না না, আচ্ছা আজকে রাতে মনে হয় একটু তাহলে ভাই আমরা একটু পানি নিয়ে বসতে হবে, যেন বাইরের মাথা একটু ঠান্ডা। আমাদের শোনো, আমাদের পানি দেওয়ার দরকার নাই, উই আর হ্যাবিচুয়েটেড। নাকি আগে থেকে মনটাকে একটু শক্ত করে রেখেছেন ভাই? আমাদের মন যে কি পরিমাণ শক্ত তোমার মনে হয় জানে। তোমরা যেহেতু ডিবেটটা করো প্রতিদিন আমাদের সাথে, তুমি জানো যে খোটা দাও না যে 36 বছর ভাইরে, 36 বছর ধরে পোর খাইতে খাইতে শেষ, আসলেই শেষ। 2006, 2010, 14, মানে 2016, 2018, 2022 আইসা মনটা ভরছে। সো এই যে দীর্ঘ সময় জার্নি, তুমি আমাকে পোর খাওয়াবা কেমন করে? সেটা সম্ভব না। আমাদের মন আগে মানে কি এটা ছেড়ে দিচ্ছেন না, এই ম্যাচ জিতুক আর না জিতুক, ভাই ব্রাদাররা জিতবে, স্পেন জিতবে, আমরা তো জিতবে, এটা তো তোমরা এমনিতেই জানো। এটা সান্ত্বনা নিয়ে রাখছেন না, টাকা পয়সা দিচ্ছি, বিকাশ করছি এখান থেকে, এই টাকা পয়সা কি বৃথা যাবে নাকি? না, টাকা পয়সা কখনোই বৃথা যাবে না ভাই। আর্জেন্টিনা জিতুক, আজকে আমরা চাই হচ্ছে এই জন্যই যে আর্জেন্টিনা জিতলে তার পরবর্তীতে হলো মানে তাদের একটু হইলো লেভেলটা আমাদের কাছে আসবে আর কি। রাইট, তোমরা যে কি চাও। আচ্ছা, 4-5 এটা লেভেলে আসো। তোমরা তো গতকালকে ফ্রান্সের সাপোর্ট করছো সবাই। না আমি স্পেন সাপোর্ট করছি, খেলা দেখছি, আমি কালকে স্পেন সাপোর্ট মানে কিন্তু যতটা এক্সপেক্ট করছিলাম ততটা সবাই চাইতেছিল, যারা ব্রাজিলের অধিকাংশ সমর্থক তারা চাইতেছিল যে ফ্রান্স জিতবে, ফ্রান্সের সাথে আর্জেন্টিনা পারবে না এবং আর্জেন্টিনা কাপ নিতে পারবে না। এটা না ভাই, কালকের খেলাটা আসলে যে জিনিসটা, আচ্ছা একটা সুযোগ তো আছে না, ফ্রান্স বনাম আর্জেন্টিনা খেলার সুযোগ আছে কিন্তু, সামনে কিন্তু একটা আছে ভাই, একটা অপশন আছে। চাই আর কি, বুঝছো? আমরা না হয় ফাইনালটা তৃতীয় স্থানে দেখলাম, সমস্যা নাই তো। দেখা যাবে মনের ফাইনালি বড় ফাইনাল আর কি, মনের ফাইনালি বড় তো ফাইনাল। আমরা একটু ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার এই সেমিফাইনাল ঘিরে কিন্তু এটি ঐতিহাসিকভাবে অনেকটা গুরুত্বপূর্ণ এবং নানান কারণে গুরুত্বপূর্ণ অবস্থায় আছে। ঠিক সেই জায়গা থেকে আপনাদের কাছে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই, বিশেষ করে আর্জেন্টিনা যখন সেমিফাইনালে, এবং আর্জেন্টিনার এই সেমিফাইনাল ঘিরে বেশ কয়েকটা যে 6টা সেমিফাইনাল তারা খেলেছে সেটি নিয়ে আমরা আসলে কিছু তথ্য জানাতে চাই। প্রথম তথ্যটা রাসেলের কাছ থেকে শুনতে চাই যে 2026 বিশ্বকাপ সহ আর্জেন্টিনা মোট 6বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। 1930 সালে তারা বিশ্বকাপ সহ আর্জেন্টিনা এখন পর্যন্ত মোট 6বার বিশ্বকাপের ফাইনাল পা রেখেছে, সেমিফাইনালে পা রেখেছে। 1930 সালে প্রথম বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে 6-1 গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠে আর্জেন্টিনা। রাইট, সো ফাইনাল খেলা ছিল উরুগুয়ের বিপক্ষে, সেখানে আসলে আর্জেন্টিনা হেরে গিয়েছিল। সো 1986 সালে বেলজিয়ামের বিপক্ষে
ডিয়েগো ম্যারাডোনার জোড়া গোলে আর্জেন্টিনা বেলজিয়ামকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। সেখানে তো একটা হ্যান্ড অফ গডও ছিল। না ওইটাতে হ্যান্ড অফ গড ছিল না, তার আগের ম্যাচে হ্যান্ড অফ গড ছিল। ও আচ্ছা, এটা কোয়ার্টারে ছিল। ইংল্যান্ডের সঙ্গে ছিল হ্যান্ড অফ গড। সো ওইটার পরে 1990 সালেও হচ্ছে আর্জেন্টিনা আবার সেমিফাইনাল খেলেছিল, তাই না জ্যোতি? হ্যাঁ, 1990 সালে স্বাগতিক ইতালিকে টাই ব্রেকারে স্তব্ধ করেন গোলরক্ষক গয়কোচিয়া, যেটা কিনা এক সমতা আসে এবং সেটা কিনা টাই ব্রেকারে 4-3 জয়লাভ করে। গয়কোচিয়ার খেলা আসলে দেখি নাই, তবে রোমেরোর খেলা দেখেছি, এমিলিয়ানো মার্টিনেজের খেলা দেখেছি। রোমেরো হচ্ছে আমাদের আর্জেন্টিন দলের আরেকজন দুর্দান্ত গোলকিপার ছিলেন, যাদের ওকে আমরা খুব মিস করি, রোমেরোকেও মিস করি। রোমেরোর সময়টা বিশেষ করে 2014 সালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোলরক্ষক রোমেরোর বীরত্বেই তখন টাই ব্রেকারে প্রথমে 0-0 অবস্থায় ছিল, পরবর্তীতে টাই ব্রেকারে 4-2 গোলে আর্জেন্টিনা জয়লাভ করে, অর্থাৎ 2014 যে সেমিফাইনালে উঠেছিল, এবং 2022-এও একটা সেমিফাইনাল খেলেছে, ফাইনালে খেলেছে এবং বিজয়ী হয়েছে। সেটা কি ছিল যদি? 22-এ ছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে লিওনেল মেসির যে ম্যাজিক ও আলভারেজের যে জোড়া গোল ছিল, 3-0-তে জয়লাভ। এটা হচ্ছে 2018 বিশ্বকাপের প্রতিশোধ নিয়েছিল আর্জেন্টিনা এবার। এবং হচ্ছে যে এবার হচ্ছে আর্জেন্টিনার সাথে এই যে আর্জেন্টিনা অনেকটা ম্যাচ শুধু 3 গোল করে কিন্তু জিতেছে, এবং এখন পর্যন্ত তারা অনেকগুলো ম্যাচে 3 গোল করেছে। হ্যাঁ, এই ওয়ার্ল্ড কাপে তাদের আর্জেন্টিনা হচ্ছে দলগত এই হিসাবটা কি রেখেছেন কয়টা গোল ফ্রি কিক পেনাল্টিতে আসছে? এই বিশ্বকাপে 21টা পেনাল্টি হয়েছে। গতকালকে পর্যন্ত 21টা হয়েছে। হ্যাঁ, গতকালকে পর্যন্ত 21টা পেনাল্টি হয়েছে, এর মধ্যে আর্জেন্টিনা পাওয়া হচ্ছে 2টা এবং 2টাই মিস। 48 দলের মধ্যে যদি 2টাই মিস, এটা তো অনেক। এটাই তো অনেক। এটার মধ্যে 48 দলে মানে এটা রেশিও করলে তো অনেক বেশি। একটু আগে বলছো যে খেলা খারাপ হয়েছে, রেফারিং খারাপ হয়েছে, এর মধ্যে 21টা পেনাল্টি পাইছে, 21টা পেনাল্টির মধ্যে 2টা পাইছে আর্জেন্টিনা, এর মধ্যে 2টাই মিস। হ্যাঁ, সেটা ব্যর্থতা তো ভাই রেফারিং, বাকি এটাও একটা মঞ্চ নাটকের অংশ। এটা কেন বোঝেন না? এটা মঞ্চ নাটক, কারণ গত বিশ্বকাপ যখন তারা পেনাল্টির মাধ্যমে জিতছে, জেতার পরে তারপরে হচ্ছে সমর্থকদের মনে বা বিশ্বে ফুটবল ভক্তরা এটাকে প্রশ্নবিদ্ধ করেছে, এই জন্য তারা হলো কি করছে, এটাকে দেখাচ্ছে না এবার এখন 2026-এ আবারও আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি। সেই আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মুখোমুখি অবস্থাটা আসলে কেমন ছিল সেটা একটু জেনে নিতে চাই। রাসেল যদি আমাদেরকে জানাতে, ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড এবং ইংল্যান্ডের সেমিফাইনালের হতাশা রয়েছে কিছু, সেটা একটু শুনে আসতে চাই। 1990 ইতালি এবং 2018 রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছে যথাক্রমে পশ্চিম জার্মানি ও ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ স্থানে আসর শেষ করে। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডের একমাত্র শিরোপাটি এসেছে 1966 সালে নিজেদের মাঠে পশ্চিম জার্মানিকে 4-2 গোলে হারিয়ে। এরপর থেকে দীর্ঘ 60 বছর তারা আর বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। দেখা যাক আজকের রাতে কি হয়, আর্জেন্টিনাকে তারা ব্যাকফুটে ফেলতে পারে কিনা, আমরা গতির দানব সেই ইংল্যান্ডকে দেখতে পারবো কিনা সেটাই। তবে আমরা একটু সামগ্রিক যে মুখোমুখি রেকর্ডটি সেটি একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের। সেটি শুরু হয়েছিল 1951 সালে প্রথমবার মুখোমুখি হওয়ার পর। এখন পর্যন্ত দুই দল মোট সর্বমোট 14টি অফিসিয়াল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছে, এবং সেখানে হচ্ছে ইংল্যান্ডের জয় ছিল 6টি ম্যাচে এবং আর্জেন্টিনার জয় ছিল 3টি ম্যাচে এবং ড্র হয়েছিল 5টি ম্যাচ। কিন্তু আজকে ড্র হওয়ার কোনো সুযোগ নেই, ফলাফল হতেই হবে। পরিসংখ্যানে কিন্তু ইংল্যান্ড এগিয়ে আছে ভাই, এগিয়ে আছে। হ্যাঁ, ইংল্যান্ড এগিয়ে আছে। আবার হচ্ছে বিশ্বকাপ পরিসংখ্যানে আবার আর্জেন্টিনা কিছুটা এগিয়ে। এর মধ্যে বিশ্বকাপে তারা হচ্ছে 5 বার মুখোমুখি হয়েছে। 5 বারের মধ্যে 1962 সালে আর্জেন্টিনাকে ইংল্যান্ড 3-1 গোলে হারিয়ে, এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের, সেই ম্যাচটায় 3-1 গোলে ইংল্যান্ড জয়লাভ করেছিল 1966 সালে। পরবর্তীতে 1966 সালে ইংল্যান্ড 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওই বিশ্বকাপে। আর তার আগে এটা আর্জেন্টিনার সাথে মুখোমুখি হয় ওই বিশ্বকাপে, তাদেরকে 1-0 গোলে পরাজিত করে ইংল্যান্ড। এবং পরবর্তীতে 1986 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গডের মাধ্যমে 2-1 গোলে শতাব্দীর সেরা গোল, সেটা নিয়ে বলো। সাথে শতাব্দীর সেরা গোল ছিল, সেই শতাব্দীর সেরা গোল এবং হ্যান্ড অফ গডের কল্যাণে 2-1 গোলের জয় নিয়ে আর্জেন্টিনা 1986 বিশ্বকাপের
সেমিফাইনালে ওঠে এবং পরবর্তীতে ফাইনালে উঠে সেই বিশ্বকাপটা জয় করে নেয়। এবং 1998 সালে 2-2 গোলে প্রথমে ড্র হয়েছিল, টাই ব্রেকারে আর্জেন্টিনা 4 এবং 3 গোল দিয়েছিল হচ্ছে ইংল্যান্ড। সেখানে ডেভিড বেকহাম লাল কার্ড পেয়েছেন। সো ডেভিড বেকহামের আরেকটা কথা আছে, আমি একটু পরে বলছি। ডেভিড বেকহাম এই ম্যাচে 1998 সালের এই ম্যাচটিতে লাল কার্ড পেয়েছিলেন। এবং ঠিক 2002 সালে ইংল্যান্ড 1-0 গোলে জিতে যায় আর্জেন্টিনার সাথে, এবং বেকহামের পেনাল্টি থেকে সেই গোলটি এসেছিল। এখন বেকহামের কথা কেন বলছি, যে 1998, 2002 এই সময় দুইটা ম্যাচেই কিন্তু বেকহাম ছিল। তবে বেকহাম এই সাম্প্রতিক সময়ে তিনি একটি কথা বলেছেন, এবং সেই কথাটি হচ্ছে, লাইনটি খুব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যে বলেছেন যেহেতু ডেভিড বেকহাম মেসির একজন বড় সাপোর্টার এবং বড় ফ্যান, তিনি বলেছেন মেসির সাথে এক রাতের বিচ্ছেদ। এবং আমরা দেখছি যে এই লাইনটি নিয়ে, কিংবা আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের এই ম্যাচটি নিয়ে, বিশেষ করে ইংলিশ যে এই গণমাধ্যম রয়েছে, তারা এত চড়াও, এত উগ্র আচরণ করছেন, সেটি কিন্তু এখন আর মাঠে নেই। এটি স্বাভাবিক পর্যায়ে দেখা যায়, বিশেষ করে ইংল্যান্ডের ফুটবল কিংবা ক্রিকেট যখনই তারা যে কোনো আসরের যে পর্যায় থেকে বাদ হোক কিংবা যে পর্যায়ে উঠুক, ইংলিশ গণমাধ্যমে এত বেশি সোচ্চার থাকে এবং তারা ম্যাচটাকে এত বেশি হাই ভোল্টেজ তৈরি করে ফেলে। সেটি একটু দেখছি যে ইংলিশ গণমাধ্যমে এসেছে মেসির প্রিয় রেফারি, এরকম শিরোনামেও আমরা দেখেছি যে গণমাধ্যমে এসেছে, বিশেষ করে ইংলিশ গণমাধ্যমগুলো। তারা আসলে বিভিন্ন কারণে, কারণ এখন রেফারিং নিয়ে অনেক বেশি বিতর্ক হচ্ছে, কিন্তু ইসমাইল এলফাতকে, তিনি কিন্তু হচ্ছে মরক্কান বংশোদ্ভূত, যুক্তরাষ্ট্রের নাগরিক। তার রেফারিং এর সময় আর্জেন্টিনা এখনো হারেনি, এবং তিনি নরওয়ে এবং ব্রাজিলের ম্যাচটি পরিচালনা করেছিলেন। ফলে সেই ম্যাচে কি নরওয়ের পক্ষপাতিত্ব করেছিলেন নিশ্চয়ই? না, ওই ম্যাচে ব্রাজিল ম্যাচে আসলে পক্ষপাতিত্বের অভিযোগ নাই। ভাবছি যে তোমরা আসলে এটা আসলে কিছু জিনিস তো সত্য স্বীকার করতে হবে, আমরা কপাল পক্ষে, আমাদের এই জন্য আমাদের এখন খারাপ দিন যাচ্ছে, ছিল না, আমরা ভবিষ্যতে ভালো করব। তবে আমাদের এটাও সত্য যে আমাদের যা ইতিহাস আছে সেটা আপনাদের ধারে কাছেও আসতে পারবে না। ইতিহাস যা আসবে, ইতিহাস তো এখন পর্যন্ত সব আর্জেন্টিনা নিয়ে নিছে। হ্যাঁ, ইতিহাস। আচ্ছা, মাঠে যেতে পারে আর্জেন্টিনার উগ্র সমর্থক গোষ্ঠী, সতর্ক বার্তা। এমন গণমাধ্যমেও এমনও এসেছে, ইংলিশ গণমাধ্যমে নিয়ে নানা ধরনের নিউজ করছে, এবং বলা হচ্ছে যে প্রথম সেমিফাইনালটা হচ্ছে যে প্লেয়ার ভ্যালু হিসেবে সবচাইতে দামি ম্যাচ ছিল, 35,000 কোটি টাকা। হ্যাঁ, আর দ্বিতীয় ম্যাচটা হচ্ছে যে টিকিটের দামে সবচাইতে দামি ম্যাচ। মানে দুইটা ডিফারেন্ট ম্যাচ, বাট টিকিটের দাম মানে 3-3.5 লাখ 4 লাখ টাকায়, বাংলাদেশ টাকায়, তাতেও একটা টিকিট পাওয়া যাচ্ছে না। মানে আমি হচ্ছে কালকে লাস্ট টাইম হলো দেখলাম ফিফার অফিসিয়াল সাইটে মেবি $2,400 উঠেছে, সবচেয়ে কম দামি যে টিকিটের দামটা, আর ওটা আনঅফিসিয়াল সাইট থেকে নিতে গেলে $2,600 মতো পড়ছে। তো বাংলাদেশি টাকায় প্রায় 3 লাখ টাকার কাছে। ভিআইপি গ্যালারিটা বলো একটু, আর ভিআইপি রাতকে ওঠার মতো, এটা তো অনেক, এটার ভাই আসলে ঠিক নাই, এটা প্রায় $16,000 মেবি আমি কালকে দেখেছি। তো $16,000 মানে ফিফার তো ইনকাম এইখানেই, এই জন্যই তারা আসলে আর্জেন্টিনাকে চায় মেসি থাকুক। বুঝো যে আসলে কোন ম্যাচের না, অবশ্য এটা আসলে আমরা যতই বিতর্ক করি, আসলে বিতর্কের বাইরে গিয়ে একটা কথা বলতে হয় যে এই ম্যাচটা যদি ব্রাজিল ভালো করতে পারতো, আসলে তো এটা ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনা হওয়ার কথা। সেই এখন যদি $2,400 তাহলে টিকিটের দাম হয় সর্বনিম্ন, তাহলে তখন হয়তো হচ্ছে $5,000 অ্যাট লিস্ট। জি, এটা সত্য। আর যে জিনিসটা হচ্ছে আপনার এখানে যে মাঠে দেখা যেতে পারে আর্জেন্টিনার উগ্র সমর্থক গোষ্ঠী, এই ধরনের রিপোর্ট যে করেছেন ব্রিটিশ গণমাধ্যম, এটার পেছনে একটা রাজনৈতিক কারণ আছে। তাদের 1982 সালে আর্জেন্টিনার সঙ্গে ফকল্যান্ড দ্বীপ নিয়ে একটি যুদ্ধ হয়েছিল, তার প্রেক্ষিতে এটা বারবার দুই দলের কোচ এবং খেলোয়াড়রা এটাকে রাজনীতি মুক্ত বলার চেষ্টা করলেও মাঠের বাইরে এই ক্ষেত্রে রাজনীতি চলে আসছে। সেই যুদ্ধে কিন্তু প্রায় 900-র উপরে মানুষ মারা যায়, যার মধ্যে আর্জেন্টিনার ছিল প্রায় 600 জনের মতো এবং 300 জনের মতো ছিল ইংল্যান্ডের। তবে ব্রিটিশ গণমাধ্যমের এখানে কিন্তু আমরা দেখেছি যে তারা এতটা মানে কি বলবো, যে
সচেতন থাকে কিংবা উগ্র থাকে বলা চলে, যে সেটা যদি ইংল্যান্ড কোনোভাবে ম্যাচটা হারে, মানে সেটা তাদের প্রত্যেক খেলোয়াড়ের প্রতি এত তির্যকভাবে তারা প্রতিবেদনগুলো তৈরি করে, এটাও কিন্তু আসলে অনেকটা মন খারাপ হওয়ার মতো। যেটা আমরা একটা নরওয়ের একটা উদাহরণ দিতে পারি, যে ব্রিটিশ এয়ারওয়েজ, মানে তারা কিভাবে তাদের প্লেয়ারকে ওদেরকে রিসিভ করছে, তাদেরকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে এবং প্রায় লাখের উপরে মানুষ তাদের মানে রাজধানীতে জড়ো হয়ে টিমকে অভিবাদন জানাইছে। মিশরের ক্ষেত্রেও সেটি, মিশরের ক্ষেত্রে খোলা বাসে। তবে একটা জিনিস এটা হয়ে আসে কেন, যে ইংল্যান্ড যারা পুরো পৃথিবীতে ক্ষমতার শীর্ষে ছিল, এখানে অনেকটা রাজনৈতিক ব্যাপারটাই বেশি আসে, কারণ তারা একটা সময় পুরো পৃথিবীতে সাম্রাজ্য চালিয়েছে। তাদের মতো দেশ যখন ক্রিকেট কিংবা ফুটবলে ভালো মানে অবস্থান ধরে রাখতে পারে না, সেটা গণমাধ্যমের চোখে একটু চক্ষুশূলী হয়। আর এটার পেছনে আরেকটা জিনিস আছে, যে এই ইংল্যান্ডের সমর্থকরা আসলে তারা আদতে মানে পৃথিবীতে যে সবচেয়ে কট্টর সমর্থক গোষ্ঠী, তারা কিন্তু আসলে ইংল্যান্ডের, যাদেরকে হুলিগান নামে ডাকা হয়, যাদেরকে হুলিগান বলা হয়, তারা আসলে ইংল্যান্ডের সমর্থক। এদেরকে কট্টর সমর্থক গোষ্ঠী বলা হয়, হুলিগান। তো হুলিগানের মতো আর্জেন্টিনার আরেকটা সমর্থক গোষ্ঠী আছে, যারা বারা ব্রাভোসে। তাদের এই সমর্থক গোষ্ঠীকে নিয়ে আর কি ব্রিটিশ গণমাধ্যমের অভিযোগটা ছিল এই ম্যাচের আগে। নিশ্চয়ই আমরা শান্তিপূর্ণভাবে ম্যাচটা আসলে দেখতে চাই, এবং সেমিফাইনালটাও আসলে শান্তিপূর্ণভাবে হোক। আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, অবশ্যই আমরা আর্জেন্টিনা সাপোর্টার, চাইবো আর্জেন্টিনা আবারও ফাইনালটা খেলুক, ব্যাক টু ব্যাক ফাইনালে থাকবে আর্জেন্টিনা, এবং সেটি 2026-এ মেসির হাতে কাপটা উঠুক, আমরা সেটা চাই, যেটির মাধ্যমে আমাদের গ্রেটকে, দ্য গোটকে আমরা বিদায় দিতে চাই। আমরা আর বলতে চাই না যে 2030-এ দেখা যাবে। মানে দর্শক এইখানে একটা জিনিস খেয়াল করবেন, যে আর্জেন্টিনার সমর্থকরা 2022 সালে বলতেন যে আমরা মেসির হাতে শুধুমাত্র একটি ট্রফি দেখার জন্য দেখতে চাই, আমরা অপেক্ষায় আছি। যখন একটি ট্রফি জিতেছে, তারপরে তাদের আশা আবার বেড়েছে। এরপরে দেখা যাবে যে ফিফাকে কোনোভাবে কেন বেড়েছে, সেই বাড়ানোর কারণটা একমাত্র মেসি। বিশ্বাস করো, মানে এটা একদম মানে ফ্রম দি হার্ট বলতেছি, যে ওইটার পরে আর এবারও সেই যে বললাম যে মেসিকে কাপ নিতেই হবে, গতবার যেই নিতেই হবে একটা যে আক্ষেপ ছিল, এটা টোনটা ছিল মনের মধ্যে, ওইটা নাই এবার। হ্যাঁ, মেসি নিলে ভালো, হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে এই ইমেজটা, এই চাওয়াটা, এই লোভটা মেসি নিজে তৈরি করছে তার পারফরমেন্স দিয়ে, তার কঠোর পরিশ্রম দিয়ে, অনুশীলন দিয়ে। 39 বছর বয়সী একটা প্লেয়ার আইসা এখনো লিড নিতেছে ওয়ার্ল্ড কাপে, মানে হয়তো খেলতেই পারে, মেসির চাইতেও অনেক বয়স নিয়ে, 41 বছর 42 বছর বয়স নিয়ে অনেকেই ফুটবল খেলেছেন, কিন্তু তারা লিডিং পর্যায়ে ছিল না। স্টিল এই যে 19 বছর বয়সী ইয়ামালদের মধ্যে 39 বছর বয়সী মেসি এখনো লিড নিচ্ছে, এটা তো বাস্তবতা, এটা পৃথিবীতে হয় নাই কখনো। আর এর আগে ওয়ার্ল্ড কাপ দেখে নাই এইভাবে, যে 39 বছর বয়সে আইসা সে সর্বোচ্চ স্কোরার, মানে এটা সম্ভব করছে দ্য গোট, দ্য লিওনেল মেসি। এটা তার আসলেই আমি ক্রেডিট হিসাবেই দিব, কারণ একজন ভালো খেলোয়াড়ের গুণ হচ্ছে তার কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা ধরে রাখা, যেটা ব্রাজিলের অনেক স্কিলফুল প্লেয়ার থাকা সত্ত্বেও তারা কনসিস্টেন্সির অভাবে তারা এই বিশ্বমঞ্চে নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারে। যদিও আমি ব্রাজিল সাপোর্ট করি না, বাট ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট প্লেয়ার ছিলেন যিনি রোনালদিনহো যাকে বলা হয়, মানে শুধুমাত্র এই এত দুর্দান্ত প্লেয়ারটা নিজের হাতে ক্যারিয়ারটা নষ্ট করছে, গোট হওয়ার জন্য, যে তার মানে সে মেসির চাইতেও অনেক, এবং মেসি তাকে সমীহ করেন, মেসি তাকে গুরু বলেও মানেন আদর্শিক জায়গা থেকে। হ্যাঁ, যে সেই রোনালদিনহো তিনি আসলে তার ক্যারিয়ারটা আরো এক্সপ্যান্ড করার সুযোগ ছিলেন, এবং সেটা দীর্ঘ পর্যায়ে, এবং একদম যে লিজেন্ডারি তাদের কাতারে পেলে, ম্যারাডোনা আমরা বলি, তাদের কাতারে কিন্তু তিনি নিয়ে যেতে পারতেন। মানে সেটা নিজের হাতে এইভাবে মানুষ ক্যারিয়ার ধ্বংস করে, সেটা একটা বড় এক্সাম্পল হচ্ছে রোনালদিনহো। তারপর ক্যারিয়ার ধ্বংস করলো কে? নেইমার ক্যারিয়ার নিজেই, নেইমারের এটা অনেকটা দায় হচ্ছে নেইমারের বাবার ব্যবসায়িক চুক্তির কারণে। আমি এটা ব্যক্তিগতভাবে অভিযোগ করব, আমি এটা আসলে মানে কোনো ইসে থেকে আমি এক্সাক্ট কোনো ইনফোর ভিত্তিতে বলতেছি না, বাট আমার কাছে যেটা মনে হয় যে ব্যবসায়িক যে থেকে যখন সৌদিতে আসলো পিএসজি ছেড়ে, তারপরে তার অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, যেটা মানে অনিয়ন্ত্রিত লাইফস্টাইলের কারণে সে ম্যাচ থেকে মনোযোগহীন হয়ে বাইরের জগতে বেশি সময় দিয়েছে। আবার ইভেন
3 দিন আগে একটা জিনিস ঘটেছে, সে হচ্ছে 5 দিন আগে কোয়ার্টার রাউন্ড অফ 16 থেকে বাদ যে লাস ভেগাসে সে বসে পোকার খেলছে। এটা আসলে আমাদের জন্য কষ্টের। ব্রাজিল আশা করি এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবে ভবিষ্যতে। এক্স্যাক্টলি। সো মানে ব্রাজিলের ফিরে আসাটা উচিত, কারণ হচ্ছে যে আমাদের সতীর্থদের মন খারাপ থাকে, এটা আমাদের ভালো লাগে না। বিশ্বাস করেন যেটা ভালো লাগে। দিন শেষে দর্শকদের উদ্দেশ্যে আরেকটা বার্তা থাকবে যে আমরা এখানে যতই আমরা কথার যুদ্ধ চালাই, আমরা কিন্তু কখনো সেটা হাতের মধ্যে নিয়ে যাই না, বা একদম আমরা কখনোই সেটা সমালোচনাতেই থাকুক, আমরা সেটাকে সহিংসতার পর্যায়ে না নিয়ে যাই। খেলা আজকের রাত 1টায়, শান্তিপূর্ণভাবে খেলা দেখবো, আমরা আমাদের ভাইদের সাথে খেলা দেখবো, আমরা আমাদের স্বজনদের সাথে খেলা দেখবো, বন্ধুদের সাথে খেলা দেখবো, কিন্তু মজা নেব, বাট উগ্র হব না। একদম। সো আমরা আশা ব্যক্ত করেই হচ্ছে আমরা আমাদের আজকের শো শেষ করব। কুইজ থাকছে। ইয়েস, শেষ পর্যায়ে আমাদের কুইজ থাকছে। আমরা সর্বপ্রথম জানাবো গতকালের যে কুইজ ছিল এবং কুইজের যিনি বিজয়ী হয়েছেন তার নাম ঘোষণা করব। আমাদের গতকালের কুইজ ছিল ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করেছেন কোন খেলোয়াড়, এবং আমাদের ছিল অপশন 4টি: দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, কার্লোস আলবার্তো এবং কাফু। আমাদের সঠিক উত্তর লিওনেল মেসি। আর আমাদের ইনফান্তিনো আপু এইটা পড়ার সময় মুক্তার জল করছিল, সে যে আর্জেন্টিনার বা মেসির সমর্থক। আর আমাদের কুইজ বিজয়ী গতকালকের আমাদের কুইজের বিজয়ী হয়েছেন মোহাম্মদ আশরাফুল, ভোলা থেকে, ভোলার চর ফ্যাশন থেকে। আমরা তাকে স্বাগত জানাই। আপনারা আপনাকে আজকের কুইজ একদমই তাই। মোহাম্মদ আশরাফুল, অভিনন্দন আপনাকে। মোহাম্মদ আশরাফুলের মতো এরকম আরো অনেককে আমরা অভিনন্দন জানাতে চাই আমাদের এই আয়োজন থেকে। সেটি জানানোর জন্য আজকে যে কুইজটি থাকবে সেটির উত্তর ঝটপট করে লিখতে হবে আমাদের এই আয়োজনে। আমাদের আজকের কুইজ: বিশ্বকাপের সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলেছে কোন দেশ? আমি অপশনগুলো আমরা জানিয়ে দিই। একদমই। আমাদের অপশন হচ্ছে 4টি: ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স। 4টি দল রয়েছে। বিশ্বকাপের সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলেছে কোন দেশ? এই 4টি অপশনের মধ্যে অপশনগুলো হচ্ছে এমন: ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা নাকি ফ্রান্স। কোনটি সঠিক উত্তর জানাতে থাকুন আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে। আপনার জার্সি পরিহিত ছবি দিলে আরো ভালো, দিলে কোনো সমস্যা নেই। লিখতেই থাকুন আমাদের এই আয়োজন কমেন্ট বক্সে। আমি কালকে একটু অবাক হয়েছি যে তুমি দেখো যে আমি 79 মিনিট পর্যন্ত, শেষ দিকে ওরা কিছু অ্যাটাক করছে, 79 মিনিট পর্যন্ত মনে হয় ফ্রান্সের গোলে শট হচ্ছে দুইটা। মানে কেমন করে সম্ভব? এই চান্সই পায় না। ডেমবেলে একটা শট করতে পারছে। পুরো মিডফিল্ড মানে এইটা হচ্ছে মানে স্পেনের সবচেয়ে শক্তির জায়গাটা কালকে খুবই ভালোভাবে কাজ করছে, এবং এমবাপ্পের মতো এমবাপ্পে, দেমবেলে, মিডফিল্ড এবং ডিফেন্সিভ ভাই এদেরকে আটকানোর জন্য যে মিডফিল্ডটাকে আটকানো, মানে বোতলবন্দি করতে যে জিনিসটা দরকার সেই জায়গাটায় তারা হচ্ছে একদম। এই ম্যাচে এইটার একটা প্রতিফলন আমি গতকালকে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের ম্যাচটার কথা মনে পড়ছিল। কেন মনে পড়ছিল? যে মিডফিল্ড নিয়ে যখন কথা হয়, মানে যারা একটু এই যে টিকি টাকা ফুটবলের মধ্যে খেলে, মানে লাইক আর্জেন্টিনা বা স্পেন, মানে একটু স্লো পজিশনে, এরা মানে গতির ফুটবলটা খেলতে পারে না। এদের জন্য ইভেন ফ্রান্সে যেটা ঘটেছে কালকে, যে মিডফিল্ডের কন্ট্রোলটা নেওয়াটা খুব জরুরি। কেপ ভার্দে ইন এ সেন্স ওই ম্যাচটাতে তারা কিন্তু মিডফিল্ডের নিয়ন্ত্রণটা নিয়ে নিয়েছিল আর্জেন্টিনার কাছ থেকে, যেই কারণে আর্জেন্টিনার খুব বেশি কিন্তু স্ট্রাগল করতে হয়েছে। এবং তুমি দেখবা যে আর্জেন্টিনার মেসি শেষ পর্যন্ত গিয়ে রাইট উইংয়ে খেলতে হয়েছে তাকে, এবং মেসি যেহেতু হচ্ছে যে মধ্য মাঠে, এবং মিশরেও কিন্তু একই অবস্থা হয়েছিল যে আর্জেন্টিনার ক্ষেত্রে, ফলে সেটা ইংল্যান্ডও হয়তো সেই সেম টেকনিক অবলম্বন করতে চাইবে আর্জেন্টিনার জন্য, যে মিডফিল্ডের নিয়ন্ত্রণটা কোনোভাবে নিতে পারলে বড় দলগুলোর কাছ থেকে, তাহলে কিন্তু একটা, যেহেতু আর্জেন্টিনার উইংয়ের সমস্যা আছে, এবং আমি জানি না আজকেও সেই ম্যাচের উইংয়ে কীভাবে তারা আসলে সমাধান করবে আর্জেন্টিনা। তো এবং আরও একটা কথা হচ্ছে যে আর্জেন্টিনার আরও একটা যে তাদের কি বলে, যে বেঞ্চে যারা খুব ভালো খেলতেছে এই অপশনগুলোও কিন্তু কম, সেটা কিন্তু ইংল্যান্ডের অনেক বেশি আছে, এবং ইংল্যান্ড খুবই গতির ফুটবল খেলছে। আমি জানি না ফলাফল কি হবে, বাট ম্যাচটা উপভোগ্য হবে। এবং গতকালকে ম্যাচটা যেমন বলছিলাম যে কে জিতবে যেমন বলা যাচ্ছিল না,
আজকে ম্যাচটাও অনেকটা তাই, কে জিতবে বলা যায় না, কারণ দুইজনের টেকনিক, খেলার ধরন, গতির খেলায় কিন্তু একটু এগিয়ে আছে ইংল্যান্ড। গতকালকেও ফ্রান্স আর্জেন্টিনা ছিল মনে যে হয় এখন পর্যন্ত 770 কিলোমিটার তবে দৌড়েছে এই টুর্নামেন্টে। তবে আমার সেদিক থেকে হচ্ছে যেটা পিছিয়ে হলো হচ্ছে আমার আর্জেন্টিনা। এক্সপেকটেশন থাকবে যে এই ম্যাচে যেহেতু লিওনেল মেসি এখানে আছেন, উনি হইতেছে আর্জেন্টিনার একমাত্র ভরসা এবং পুরো ফুটবল বিশ্ব তার কারিশমা দেখার অপেক্ষায় থাকবে। যদি কোনো কারণে আচ্ছা, গতকালকে কিন্তু যেখানে মেসির হলুদ কথা কার্ড বলবা- দেখছি আমরা এমবাপ্পেকে, হ্যাঁ, হ্যাঁ, তো মেসি এই ম্যাচে যেখানে এই কথাটা বলছো এবং অনেকে বলছিল যে মেসি আসলে ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলেনি, এটি তার জন্য নতুন প্রতিপক্ষ। ফলে নতুন প্রতিপক্ষের জায়গায় আসলে মেসি কেমন সেটি একটি তথ্য জানিয়ে রাখতে চাই। মানে অচেনা প্রতিপক্ষের কাছে কেমন করে যেন মেসি অজানা থেকে জানা হয়ে যায়, সেটার রেকর্ডটা এরকম। জাতীয় দলের জার্সিতে কোনো প্রতিপক্ষের বিপক্ষে প্রথমবার খেলেছেন এমন দলগুলোর মধ্যে ম্যাচ হয়েছে 62 ম্যাচে, 57 গোলে অবদান ছিল হচ্ছে মেসির। অর্থাৎ কোনোবার কোনো দলের বিপক্ষে প্রথমবার খেলছেন এমন ম্যাচগুলো খেলেছে 62টা ম্যাচ আর্জেন্টিনার হয়ে মেসি, এবং সেই ম্যাচে 57 গোলে অবদান আছে মেসির। সেই ক্ষেত্রে 39টা গোল তিনি সরাসরি করেছেন আর 18টাতে অ্যাসিস্ট করেছেন। এটাই মেসি। এটা অবশ্যই তার উপরে আলাদা তো অনেকে যারা বলছিলেন যে ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য সে মুখিয়ে আছেন, একদমই তাই। তো দেখা যাক এখন শুধুমাত্র এটা আমাদের কাছে ফুটবলের মজা, বাট বিশ্ব ইংল্যান্ড বা হচ্ছে এর কাছে একটা রাজনৈতিক আবেশও থাকবে। তারপরে খেলার রেজাল্ট কি হয় সেটা দেখা যাবে। সেই কাঙ্ক্ষিত ম্যাচ আজ রাত 1টায়। দর্শক সবাই যে যেখানে আছেন খেলা উপভোগ করুন এবং সাবধানে থাকুন, সচেতন থাকুন। আমরা কি একটু লাইন আপটা সম্পর্কে জানতে পারি? আজকে আর্জেন্টিনার লাইন আপটা কেমন হবে, জাস্ট 2 মিনিটের জন্য? আমরা লাইন আপটার মধ্যে একটা টেকনিক্যাল বিষয়টা হচ্ছে যে আমরা দেখছিলাম যে এর আগে থেকে আর্জেন্টিনা ম্যাচের যে লাইন আপটা ছিল 3-3-2-এ তারা আসলে ফরমেশন সাজিয়েছিল। তবে এবার হচ্ছে আলিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে তারা একটা ফরমেশন সাজাতে পারে। এটা আমাদের স্পোর্টস অ্যানালাইসিস হাসিনুর ভাইয়ের কাছ থেকে আসলে সেই অ্যানালাইসিসটা পাওয়া, যে তারা হচ্ছে যে রোমেরোকে এবং হচ্ছে পারদেসকে দুই তারপাশে রেখে আলিসান্দ্রোকে মধ্যে রেখে তারা আসলে এই ফরমেশনে একটা ডিফেন্স লাইন সাজাতে পারে। তারপরে হচ্ছে তাদের মিডফিল্ড আলাদাভাবে সাজানো, অর্থাৎ 2-1-3-2-1 ফরমেশনে যেতে পারে। মেইনলি হচ্ছে কালকের ম্যাচের যে অবস্থাটা হইছে, মিডফিল্ডের জায়গাটাকে আর্জেন্টিনা শক্তির দিকে রাখার, মানে শক্তভাবে রাখার চেষ্টা করবে হয়তো, যে মিডফিল্ডটা দখলে রাখতে পারলেই ইংল্যান্ডের সাথে ভালো ফল আশা করা যায়। ওইদিকে আবার এদিকে হচ্ছে লেফট উইং এ তাগলিফিয়াকো আর হচ্ছে ডান পাশে হচ্ছে মলিনার জায়গাতে একটা পরিবর্তন আনতে পারেন লিওনেল স্কলেনি, সেটা মন্ট্রিয়াল আসতে পারেন সম্ভবত, আমি জানি না। মলিনার পারফরমেন্স নিয়ে অনেক কথা হচ্ছে, এবং আরও যে 3জন একদম বেঞ্চেই রয়েছে পুরো বিশ্বকাপে যাদেরকে নামানোই হয়নি তাদেরকেও অনেকে মানে বলছিলেন। তবে ম্যাক আলিস্টারের কথা একটু বলতে হয়, যিনি ডিফেন্সে আসলে পরিচিতি, কিন্তু তিনি আসলে সব জায়গাতেই আছেন, এবং আপনারা জানেন যে লাস্ট ম্যাচেও তিনি একটা গোল করেছেন, এবং এই বিশ্বকাপে তার গোলের সংখ্যাও 2টি, এবং গত বিশ্বকাপেও কিন্তু তিনি 3টি গোল করেছিলেন। ফলে ম্যাক আলিস্টার অনেকটা জায়গা থেকে এগিয়ে থাকবেন। বাট আমার মনে হয় যে এই ম্যাচে প্রুফ করার আরেকটা জায়গা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। সো কারণ ইংল্যান্ড যে গতির ফুটবল খেলে সেটাতে প্রুফ করার মাত্র একটা জায়গা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। যদি দেয়ালটা বেলিংহামকে কে আটকাবে ভাইয়া? না, বেলিংহামকে ওই যে স্ট্র্যাটেজি নিয়েছে মিডফিল্ডে, যদি ইংল্যান্ডকে ধরে দেওয়া যায় তাহলে ইংল্যান্ডের আক্রমণটা ওইভাবে উঠবে না। এমবাপ্পেদের ক্ষেত্রে যা হয়েছে সেমটা হইতে পারে ইংল্যান্ডের সাথে। এটা আবার এমনও হইতে পারে যে যদি কোনো কারণে মিডফিল্ডে আর্জেন্টিনা ভুল করে বসে, তাইলে আবার উল্টো ফলটা দেখা যাক। তবে যাই হোক দর্শক, আপনারা ম্যাচটি উপভোগ করুন এবং ভামোস আর্জেন্টিনা বলতে এখান থেকে সমর্থন জানাতে থাকুন আর্জেন্টিনা। ঠিক আছে, রেফারি শুভকামনা আপনাদের জন্য। হ্যাঁ, আর আপনারা আজকে 12 জন নিয়ে নামেন। হ্যাঁ, আর না 12 জন নামবে, 12 জন তোমাদেরকে মনে হয় বলেছি, আবারও টানতে হচ্ছে যে অনুষ্ঠানটা যে আর্জেন্টিনা সবসময় কিভাবে নামে। আর্জেন্টিনার নামে হচ্ছে 10 জন নিয়ে আর একজন কোচ। হ্যাঁ, 10 জন প্লেয়ার, একজন কোচ, আর ওই একজন যে বাকি থাকে ওইটা পূরণ করে দেয় রেফারি। ঠিক আছে, দেখা হবে আপনাদের জন্য ভামোস আর্জেন্টিনা।